2024-এর যে অভ্যুত্থান গড়ে উঠেছিল ছাত্র জনতার গান, কবিতা আর শিল্পের স্লোগানে, সেই অভ্যুত্থানের 1 বছর পরও কেন সংস্কৃতির কণ্ঠরোধ করার চেষ্টা চলছে? কেন 2024-এর জাগরণও এই চক্র ভাঙতে পারছে না? সময়টি 8 অক্টোবর 2025। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 163তম জন্মবার্ষিকী উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক ধ্রুপদী সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। মঞ্চে ওস্তাদের প্রপৌত্র সিরাজ আলী খাঁ এবং নবীন শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীতের সুর তোলার জন্য প্রস্তুত। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই কেল্লার ফটকে জমায়েত হয় শতাধিক মানুষের একটা দল। তাদের স্লোগান ছিল তীক্ষ্ণ এবং দ্ব্যর্থহীন। লালবাগের মাটিতে নাচ গান হবে না, আমাদের দেশের টাকা দিয়ে নাচ গান করা চলবে না। কেল্লার পাশেই অবস্থিত শাহী মসজিদের পবিত্রতার দোহাই দিয়ে এই সাংস্কৃতিক আয়োজনকে তারা কলুষিত করার চেষ্টা বলে আখ্যা দেয়। পুলিশের হস্তক্ষেপে তারা সাময়িকভাবে সরে গেলেও এই ঘটনাটি কি নিছক এক ভুল বোঝাবুঝি? কি মনে হয় আপনাদের কাছে? নাকি এটি বাংলার সংস্কৃতির উপর এখন যে হামলা চলছে তারই আরেকটি সংখ্যা বৃদ্ধি? যদিও আমরা জানি বাংলাদেশে এই হামলা নতুন নয়, আওয়ামী লীগের শাসনামলেও এমন ঘটনা ঘটেছে। আবার 2024 সালের গণ অভ্যুত্থানের পর নতুন এক রাজনৈতিক বাস্তবতাতেও এর পুনরাবৃত্তি ঘটছে। সেই ক্ষেত্রে এই প্রশ্ন তো তোলাই যায়, 24-এর যে অভ্যুত্থান গড়ে উঠেছিল ছাত্র জনতার গান, কবিতা আর শিল্পের স্লোগানে, সেই অভ্যুত্থানের 1 বছর পরও কেন সংস্কৃতির কণ্ঠরোধ করার চেষ্টা চলছে? কেন 2024-এর জাগরণও এই চক্র ভাঙতে পারছে না? বাংলাদেশের সেকুলার সংস্কৃতির ওপর হামলার ইতিহাস দেশটির জন্মলগ্ন থেকেই চলছে। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের ধর্মীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে এক ধর্মনিরপেক্ষ চেতনার সংগ্রাম। কিন্তু দেশে সামরিক শাসন এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ধর্মকে ব্যবহার করার কৌশলের কারণেই সেই আদর্শ ক্রমশ দুর্বল হতে থাকে। 90-এর দশকে তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ সহ অনেক লেখকদের বিরুদ্ধে ফতোয়া এবং মৌলবাদী গোষ্ঠীর উত্থান ছিল সেকুলার লেখক চিন্তকদের ওপর প্রথম বড় ধরনের আঘাত। 2001 সাল থেকে 6 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির ভাঙচুর এবং উদীচী শিল্পগোষ্ঠীর মতো সাংস্কৃতিক সংগঠনের উপর বোমা হামলা এক অন্ধকার অধ্যায়ের সূচনা করে। তবে সবচেয়ে ভয়ঙ্কর রূপটি দেখা যায় 2013 থেকে 2016 সালের মধ্যে। আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি গোষ্ঠীর হাতে একের পর এক খুন হন রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাসের মতো আরও অনেক ব্লগার, লেখক এবং অ্যাক্টিভিস্ট। এই হত্যাকাণ্ডগুলো শুধু ব্যক্তিকে নয়, ধর্মনিরপেক্ষ চিন্তাধারাকেই নির্মূল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। একই সময়ে বাউল সংস্কৃতির উপরও নেমে আসে খড়গ। লালন শাহের মানবতাবাদী দর্শন, যা ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানুষের কথা বলে, তাকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে বাউল সাধকদের ওপর হামলা, তাদের আখড়া জ্বালিয়ে দেওয়া এবং গান বাজনা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকে। 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে পুনঃপ্রতিষ্ঠা করে, কিন্তু বাস্তবে তাদের 15 বছরের শাসনামলে সেকুলার সংস্কৃতি সুরক্ষিত ছিল না, বরং ধর্মনিরপেক্ষতা প্রায়শই একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। সরকার একদিকে তাদের পছন্দের উৎসবে পৃষ্ঠপোষকতা করেছে, অন্যদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অজুহাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন ব্যবহার করে শিল্পী সাহিত্যিকদের দমন করেছে। 2021 সালে দুর্গাপূজার সময় কুমিল্লায় কোরআন অবমাননার গুজব ছড়িয়ে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়, যার নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল। বাউল শিল্পী শরীয়ত বয়াতি, রীতা দেওয়ানদের মতো শিল্পীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জেলে যেতে হয়েছে। এই দ্বৈত নীতি চরমপন্থী গোষ্ঠীগুলোকে নির্ভয় করেছে। আওয়ামী লীগের আমলে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন ভাঙচুর করার ঘটনা ঘটেছিল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল, যা প্রমাণ করে যে মৌলবাদী শক্তি রাষ্ট্রীয় ছত্রছায়ায় না থাকলেও সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ছিল। তাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীত, লোকগান বা বাউলিয়ানা সবই ছিল
নাচ গান এবং পরিত্যাজ্য। 2024 সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল এক কথায় সাংস্কৃতিক বিপ্লব। স্বৈরাচারের পতনের দাবিতে রাজপথে তখন বেজেছে গিটার, উচ্চারিত হয়েছে সব দ্রোহের কবিতা, অভিনীত হয়েছে পথনাটক। জুলাই ঘোষণাপত্র একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছিল। অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের প্রতীকী ভাস্কর্য ভাঙা হলেও তা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ, সেকুলার সংস্কৃতির বিরুদ্ধে নয়। কিন্তু শিল্পীরা তখন আশা করেছিলেন নতুন এই অধ্যায়ে তাদের সৃষ্টিশীলতার পথ উন্মুক্ত হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শূন্যতায় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ইসলামপন্থী সহ বিভিন্ন রাজনৈতিক শক্তি আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। স্বৈরাচারের ভাস্কর্য ভাঙ্গার নামে বেদাতি আখ্যা দিয়ে ভাঙ্গা হয়েছে মুক্তিযুদ্ধের অনেক ভাস্কর্য। লালবাগ কেল্লার ঘটনাটি এই ধারাবাহিকতারই অংশ। যারা বাধা দিতে এসেছিল তাদের কাছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ধ্রুপদী সঙ্গীত আর বাণিজ্যিক সিনেমার নাচ গান, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের কাছে সুর, শিল্প, ঐতিহ্য এসবের চেয়ে বড় হলো ধর্মীয় বিধিনিষেধের সংকীর্ণ ব্যাখ্যা। এই ঘটনা প্রমাণ করে যে সরকার বদলালেও সমাজের গভীরে প্রথিত অসহিষ্ণুতার মানসিকতা একটুও বদলায়নি। প্রশ্ন হলো, কেন এই হামলা অব্যাহত? এর কারণ যদি আমরা দেখি, সেই কারণ বহুমাত্রিক। প্রথম কারণটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশের কোনো মূলধারার রাজনৈতিক দলই দীর্ঘমেয়াদে সেকুলার সংস্কৃতিকে লালন ও সুরক্ষার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ একে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহার করেছে, কিন্তু মৌলবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই গড়ে তোলেনি। অভ্যুত্থান পরবর্তী সরকার এখন নানামুখী সংকট মোকাবেলায় ব্যস্ত, ফলে সাংস্কৃতিক পরিসর অরক্ষিত হয়ে পড়েছে। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থায় নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও শিল্পকলার চেয়ে ধর্মীয় শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়ার প্রবণতা একটি অসহিষ্ণু প্রজন্ম তৈরি করছে, যারা নিজেদের ঐতিহ্যের সঙ্গে অপরিচিত। তাছাড়া লালন, হাসন রাজা বা আলাউদ্দিন খাঁর মতো ব্যক্তিত্বদের সঙ্গীত ও দর্শনকে জাতীয় সংস্কৃতির মূলধারায় চর্চা করার বদলে একটি নির্দিষ্ট শ্রেণীর চর্চার বিষয়ে পরিণত করা হয়েছে। ফলে সাধারণ মানুষের একটি বড় অংশ এই সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারে না। শেষ কথা হলো, লালবাগের ঘটনা একটি সতর্ক বার্তা। এটি দেখিয়ে দিয়েছে 2024-এর অভ্যুত্থান স্বৈরাচারের পতন ঘটালেও সাংস্কৃতিক মুক্তির লড়াই এখনো শেষ হয়নি, বরং নতুন চ্যালেঞ্জ নিয়ে তা আমাদের সামনে উপস্থিত হয়েছে। যতদিন না পর্যন্ত ওস্তাদ আলাউদ্দিন খাঁর সুর কিংবা লালনের দর্শন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে গর্বের বিষয় না হয়ে উঠবে, ততদিন লালবাগের মতো ঘটনা ঘটতেই থাকবে। অভ্যুত্থানের অসমাপ্ত কাজ হবে সহনশীল সমাজ গঠন করা, যেখানে নাচ গান শব্দটি কোনো হুমকি নয়, বরং জীবন ও শিল্প উদযাপনের প্রতীক হয়ে উঠবে। আর এই লড়াইটা চালিয়ে যেতেই হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।